সো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের যে অনেকগুলো পদ্ধতি রয়েছে, বেসিক্যালি অনার্স ফার্স্ট ইয়ারে বা বিবিএ ফার্স্ট ইয়ারে তোমাদের স্ট্রেট লাইন মেথড সরলরেখী পদ্ধতিতে করতে হবে। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। আরেকটি হলো তোমরা জানো ক্রমহ্রাসমান যে পদ্ধতি, যার ইংলিশ হলো রিডিউসিং ব্যালেন্স মেথড বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড অথবা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, একই কথা। রিডিউসিং হতে পারে, ডিমিনিশিং হতে পারে, ডিক্লাইনিং হতে পারে, তিনটে একই কথা। সো আসো আমরা অঙ্কটা পড়ে দেখি আসলে কি লেখা আছে এখানে। একজন পড়ে বাংলা অর্থ করতে পারবে তোমাদের মধ্যে কেউ? Audience? আরএস কোম্পানি আপনার 1,60,000 টাকা মেশিন কিনছে জানুয়ারি 1 তারিখে। ওই জানুয়ারি 1 তারিখ 2019 সালের। ইউজফুল লাইফ মেশিন তো ব্যবহার করা হয়েছে স্যার 10 বছর। হ্যাঁ, 10 বছর। আরএস কোম্পানি তা পারচেসড মেশিন অফ টাকা 1,60,000 অন 1 জানুয়ারি 2019। হ্যাঁ, আরএস কোম্পানি একটি মেশিন ক্রয় করেছে 1,60,000 টাকা দিয়ে, এটা সবাই বুঝতে পারছো আশা করি। এক্সপেক্টেড ইউজফুল লাইফ অফ দ্য মেশিন, মেশিনের প্রত্যাশিত জীবনকাল ধরে নেওয়া হলো 10 বছর পর্যন্ত এই মেশিনটা খুব অ্যাক্টিভলি ব্যবহার করা যাবে। এরপরে মেশিনের অবস্থা এমন হবে, স্টার্ট দিলে হয়তো বন্ধ হয়ে যাবে বা নানান প্রবলেম ক্রিয়েট হবে। তার মানে তখন মেশিনটা বিক্রি করে দেওয়া হবে মার্কেটে। 10 বছর ব্যবহার করা হবে। অ্যান্ড এস্টিমেটেড সালভেজ ভ্যালু, এবং আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছে, তখনও এটি 10,000 টাকায় বিক্রি করা যাবে। ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন অবশ্যই ক্যালকুলেশন করো ফর ফার্স্ট 3 ইয়ার্স, প্রথম 3 বছরের জন্য। অ্যান্ড অলসো প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি হিসাব তৈরি করো, মানে লেজার অ্যাকাউন্টে পোস্টিং করো। অ্যান্ড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এবং খতিয়ান হিসাব, ডেপ্রিসিয়েশন বা অবশ্যই হিসাব তৈরি করো। এখানে অ্যাকাউন্ট বলতে লেজার অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট মানে মেশিনের একটি খতিয়ান তৈরি করো, আর অবশ্যই হিসাবের একটি খতিয়ান তৈরি করে দেখাতে বলা হয়েছে, লেজার অ্যাকাউন্ট। কিন্তু পদ্ধতিটার নাম হলো রিডিউসিং ব্যালেন্স মেথড। এটা তিনটা সিনোনিমের কথা বলেছি, বলো আশিকুর রহমান কি কি বলেছি? রিডিউসিং বা ডিমিনিশিং ব্যালেন্স ডিমিনিশিং। অথবা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, একই কথা। তাহলে যেটাকে রিডিউসিং বলা হয় সেটাকেই ডিমিনিশিং বলা হয়, সেটাকেই ডিক্লাইনিং বলা হয়, সিনোনিম, সমার্থক শব্দ। তাহলে পরীক্ষায় যে কোনো একটি নাম এখানে থাকতে পারে, রিডিউসিং, ডিমিনিশিং অথবা ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবশ্যই ক্যালকুলেশন। প্রথম কথা শুনে রাখো, ছাত্রদের জেনারেল পারসেপশন হলো অবস্থায় ধার্য করার ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে নিতে হয়। এটা মনে হচ্ছে তোমাদের অনেকে, যে স্যার সালভেজ ভ্যালুটা বাদ দিয়ে নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে, ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অবস্থায় ধার্য করতে হলে সালভেজ ভ্যালুটা বিয়োগ করা যাবে না, ওটাতে ট্রান্সই করা যাবে না। অবস্থায় ধার্য করতে হবে সরাসরি স্থায়ী সম্পত্তির ঐতিহাসিক ক্রয় মূল্যের উপর ভিত্তি করে। অর্থাৎ এটা কোন ক্রয় মূল্য 1,60,000, সরাসরি ক্রয় মূল্যের উপর অবস্থায় ধার্য করতে হবে। তাহলে একটা বিষয় আমরা মুখস্থ করে ফেলি সবাই, তিনটা পদ্ধতিতে তো বেসিক্যালি আমরা শিখবো। স্ট্রেট লাইন মেথড এবং সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে অবস্থায় ধার্য করতে হলে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হয়। আর রিডিউসিং ব্যালেন্স মেথডে অবস্থায় ধার্য করতে হলে ভগ্নাবশেষ মূল্য কনসিডার করার কোনো দরকারই নেই, সরাসরি ক্রয় মূল্যের উপর অবস্থায় ধার্য করতে হয়। কি বলেছি বলো তো লাইনটা, কে মুখস্থ বলতে পারবে? স্যার স্ট্রেট লাইন আর সাম অফ দা ইয়ার ডিজিটে হলো ভগ্নাংশ মূল্য বাদ দিতে হয়। আর রিডিউসিং অথবা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে বাদ দেওয়া লাগে না। সরাসরি ক্রয় মূল্যের উপর অবস্থায় ধার্য করতে হবে, কারণ এটাতে ধীরে ধীরে ক্ষয় হবে। হ্যাঁ, রিডিউসিং শব্দের অর্থ হলো ক্রমহ্রাসমান, ধীরে ধীরে ক্ষয় হওয়া। উদাহরণস্বরূপ 1,60,000 টাকার মেশিন প্রথম বছরে 20,000 টাকা অবশ্যই, 1,40,000 পরের বছর 20,000 বা আরো কম অবস্থায় হতে পারে, ধীরে ধীরে ক্ষয় হবে। তাহলে এই পদ্ধতিতে অবস্থায় ধার্য করার 1 নম্বর শর্ত হলো অবস্থায় ধার্য করতে হবে ক্রয় মূল্যের উপরে। 2 নম্বর শর্ত হলো অবস্থায় যোগ্য মূল্য বের করে নিতে হবে, রেট অফ ডেপ্রিসিয়েশন। এই জন্য দুটো ওয়ার্কিং আমরা করে নেব। ওয়ার্কিং ওয়ান, মেশিনের কস্ট প্রাইস। তোমরা পরীক্ষায় যেভাবে প্রেজেন্টেশনটা করবে, কস্ট প্রাইস অফ মেশিন, আগে লিখে নেবে মেশিনের ক্রয় মূল্য
কত টাকা? 1,60,000। এবং 2 নম্বর ওয়ার্কিং আগে লিখে নিবে তোমরা, রেট অফ ডেপ্রিসিয়েশন, অবসয়ের হার বের করার সূত্র বলো দেখি, নূরজাহান, শান্তনা, কে পারবে? অবসয়ের হার বের করার সূত্র কি? স্যার অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন ইকুয়াল যেটা কি বলো? 100 ভাগ 100 ভাগ হচ্ছে ইয়ার, মানে যত বছর থাকবে সেই বছরটা দিয়ে ওই 100 দিয়ে তাকে ভাগ করতে হবে। 100 ভাগ ইউজফুল লাইফ অফ দ্য মেশিন, এখানে একটু ভাগ সাইন হবে, 100 ভাগ ইউজফুল লাইফ অফ দ্য মেশিন। হ্যাঁ, আমি অবলিক দিয়ে দিয়েছি বলতে এটা ভাগ বেসিক্যালি। হ্যাঁ, সেই মেশিনটার আয়ুষ্কাল ছিল, প্রত্যাশিত জীবনকাল ছিল 10 ইয়ার্স, এই কারণে 10 দিয়ে ভাগ করেছে। কাজে অবসর হার হয়েছে 10%। যদি জি মেশিনের স্যার। আয়ুষ্কাল থাকতো 5 বছর, 5 দিয়ে ভাগ করতাম। তাহলে সবাই মুখস্থ করো, অবসাই ক্যালকুলেশনের যে পদ্ধতি হোক না কেন, দুটো কোর ওয়ার্কিং করতে হবে। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড এবং স্ট্রেট লাইন মেথডেও অবসায় দুটো ওয়ার্কিং। ওই পদ্ধতিতে ডেপ্রিসিয়েবল কস্ট বের করতে হয়, অবসায় যোগ্য মূল্য অর্থাৎ ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য 10,000 বাদ দিতে হতো। আর এখানে পার্থক্য হলো 1 নম্বর ওয়ার্কিং করতে হয়নি, শুধু লিখে রেখেছে 1 লাখ কস্ট অফ প্রাইস অফ মার্জিন আর রেট অফ ডেপ্রিসিয়েশন। এবার আসো, আমি এখানে ক্যালকুলেশন করে রেখেছি, তোমাদের শুধু দেখালেই হবে। স্যার, বলো। আমরা তো 10 বছরের আছে বের করলাম, এই জায়গায় তো হচ্ছে আপনার বলছে যে 3 বছর, মানে 3 বছরের আছে করতে, ভালো করে ক্যালকুলেশন করতে। সাব্বির, এখানে বলেছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন ফর ফার্স্ট 3 ইয়ার্স। তুমি অবস্থায় ধার্য করো প্রথম 3 বছরের, কিন্তু অবস্থার শতকরা হার বের করতে হবে মেশিনের জীবনকালের উপরে ভিত্তি করে। কত বছরের অবস্থায় ধার্য করতে বলছে এটি নয়, বরং মেশিনের জীবনকাল কত বছর ছিল, ইউজফুল লাইফ অফ দ্য মেশিন, মেশিনটা ব্যবহার করতে পারবে আচ্ছা। কত বছর, এটার উপরে ভিত্তি করে 100 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ অফ দ্য মেশিন। মনে থাকবে? অবস্থায় 3 বছর বলতে পারে, 5 বছর বলতে পারে, 10 বছরও বলতে পারে, ইচ্ছা, কিন্তু ইউজফুল লাইফ অফ দ্য মেশিন দিয়ে ভাগ করবে। এবার আসো, তাহলে এই যে লিখলাম ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন কোন পদ্ধতিতে, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড অথবা রিডিউসিং ব্যালেন্স মেথড, একই কথা। এই পদ্ধতিতে অবশ্যই বের করছি। এভাবে একটি শিডিউল তৈরি করে করতে হবে অঙ্কটা। 3 বছরের জন্য করতে বলা হয়েছে, 19 সালে মেশিন ক্রয় করেছে, 19 সাল, 20 সাল, 21 সাল। রিডিউসিং শব্দের অর্থ হলো ক্রমে ক্রমে ক্ষয় হবে। উদাহরণস্বরূপ, 1,60,000 টাকার মেশিন প্রথম বছরের অবস্থায় হবে 10%, গুণ 10 ভাগ 100। কি হবে? গুণ 10 ভাগ 100। আমি একটু গুণ সাইনটা দিয়ে নিচ্ছি এখানে স্যাম্বল থেকে। গুণ 10 ভাগ 100, অর্থাৎ বুঝতেই পারছো, 10% মানে কি, গুণ 10 ভাগ 100, গুণ 10 ভাগ 100। একটু খেয়াল করো, প্রথম 1,60,000 টাকার মেশিন প্রথম বছরের অবস্থায় হয়েছে, দেখো 6টা কলাম তৈরি করতে হয়, তোমরা জানো একটি ডেপ্রিসিয়েশনের শিডিউল তৈরি করতে হলে ক্যালকুলেশন আর ডেপ্রিসিয়েশন অবস্থায় ক্যালকুলেশন করে দেখাতে হবে, এক্স্যাক্টলি অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন অবস্থার পরিমাণটা লিখতে হবে। সে 1,60,000 টাকা 10%, মানে 10 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে 16,000 টাকা হয়। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কখনোই আগে করবে না, এই কলামটা খালি রেখে দিবে তোমরা। তোমরা শুধু বুক ভ্যালুটা আগে করবে, বুক ভ্যালু। এবং মনে রাখতে হবে বুক ভ্যালু বা বহিমূল্য কাকে বলে, আশিক সর্দার, কে বলতে পারবে? বুক ভ্যালু বা বহিমূল্য কাকে বলে? এনিবডি এলস? স্যার কস্ট প্রাইস কে বলে? আর কেউ? ক্রয় মূল্যকে বলে স্যার। রিমেম্বার, স্যার অবশিষ্ট যে টাকাটা থাকে স্যার, সেটাকে স্যার বহিমূল্য বলে স্যার। বুক ভ্যালু বা বহিমূল্য কাকে বলে একটু শুনে নাও। একটি নির্দিষ্ট সময়কাল শেষে বা হিসাবকাল শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম বা মূল্য থাকা উচিত তাকে বহিমূল্য বলে। বহিমূল্য এর ইংলিশ হলো ফেস ভ্যালু, প্রকৃত মূল্য। একটা স্থায়ী সম্পত্তির বাজারে যে মূল্য থাকা উচিত তাকে বহিমূল্য বলে। একটু খেয়াল করো, মেশিনটা আমি যেদিন কিনলাম জানুয়ারি মাসের 1 তারিখে, সেদিন তো 1,60,000 টাকা দিয়ে কিনলাম। কিনে আমি 2019 সাল পুরো 1 বছরে 12 মাস ব্যবহার করে আমার কাছে ব্যবহার করে 16,000 টাকা অবশ্যই হিসেবে, অবশ্যই মানে কি
মেশিনটার ক্ষয় হয়ে গেছে 16,000 টাকা। তাহলে 1 বছর শেষে 31শে ডিসেম্বর মেশিনের বাজারে কত টাকা দাম থাকা উচিত? 1,60,000 টাকার মেশিন কেনা দাম, 1 বছরে আমি নষ্ট করেছি অবসাদ হিসেবে ব্যবহার করে 16,000। তাহলে বছর শেষে কত টাকা দাম থাকা উচিত আশিক সর্দার? স্যার 1,44,000। এটাকেই বহিমূল্য বলা হয়। তাহলে ভালো করে বুঝে নাও, বহিমূল্য হলো একটি নির্দিষ্ট সময়কাল শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম থাকা উচিত। আচ্ছা, 1,60,000 টাকা দিয়ে 1 তারিখে ক্রয় করেছি, বছর শেষেও কি 1,60,000 টাকা দাম থাকবে? থাকবে না তো, আমি তো ব্যবহার করে না এক স্যার। বছরে 16,000 টাকা নষ্ট করে ফেলেছি। কাজে 19 সালের 31শে ডিসেম্বর এটা 1,44,000 টাকা বাজার দাম থাকা উচিত। সতর্ক থাকবে, বহিমূল্যের ক্ষেত্রে ইনার কলামেই ক্রয় মূল্যটা সবসময় লিখে নিতে হয় সকল পদ্ধতিতেই। এবার একটু খেয়াল করো, ক্রম ও হ্রাসমান যে পদ্ধতি মানে ধীরে ধীরে ক্ষয় হবে। 2019 সালে 31শে ডিসেম্বর মেশিনটার বাজারে দাম থাকা উচিত ছিল 1,44,000 টাকা বহিমূল্য। এই রেটটাই দুই স্যার হাজার 1,40,000 টাকা কিভাবে বের করলাম স্যার? ওই এক এক লাখ লাখ চুয়াল্লিশ হাজার টাকাটা 1,60,000 60,000। থেকে 16,000 টাকা বিয়োগ করে দিলাম, যেটা অবশ্যই হয়েছিল। আচ্ছা স্যার, ঠিক আছে। যদি তোমরা বলো স্যার আমরা বুক ভ্যালু সূত্র দিয়ে করতে চাই, আমি সূত্র শেখান আপনি, তাহলে সূত্রটা দেখো। সূত্র হলো বুক ভ্যালু সমান সমান বুক ভ্যালু ইকুয়াল টু কস্ট প্রাইস, ক্রয় মূল্য থেকে অবচয়টা বাদ দিয়ে দিতে হবে। আমার ক্রয় মূল্য ছিল 1,60,000 টাকা, 1,60,000, সেখান থেকে আমি প্রথম 1 বছর অবচয়, 1 বছরে 16,000 টাকা আমার কাছে থাকাকালীন আমি 1 বছর ব্যবহার করে 16,000 টাকা নষ্ট। তাহলে বছর শেষে এটার দাম থাকা উচিত কত টাকা? 1,44,000। বুঝতে পারছো? এটা দেখো তো, সবাই নিচে লিখে দিয়েছে। বুক ভ্যালু 2019 সালের শেষে মেশিনটা বাজারে দাম থাকা উচিত 1,44,000। একটু খেয়াল করবে, ক্রমহ্রাসমান যে পদ্ধতি হলো, এই 1,44,000 31শে ডিসেম্বর যেটা দাম আছে, 1 সেকেন্ড পরেই 2020 সালের 1লা জানুয়ারি এই মেশিনটার দাম কিন্তু 1,44,000। এবার 2020 সাল সারা বছর ধরে 12 মাস ব্যবহার করে আবার 10% অবস্থায় ধার্য করব। 1,44,400 টাকা, 44,000-এর 10% কত হয়? 14,400 টাকা। এবার একজন বলো দেখি, তাহলে 2020 সাল শেষে মেশিনটার বাজারে কি দাম থাকা উচিত? বছরের শুরুতে দাম ছিল 1,44,000, 1 বছর ব্যবহার করে 14,400 টাকা অবস্থা হিসেবে নষ্ট করে ফেললাম। তাহলে বছরে কত টাকা দাম থাকবে বছর শেষে? স্যার এক এক লাখ লাখ উনত্রিশ হাজার উনত্রিশ ছয়শো কিভাবে? বছরের 1,44,000 শুরুতে থেকে ওটা বাদ দিয়ে দিতে হবে। 1,14,400 টাকা বাদ দিয়ে দিলাম। বছরের জি স্যার। শুরুতে দাম ছিল এত টাকা, 1,44,000, 1 বছর ব্যবহার করে অবস্থা হিসেবে নষ্ট করে ফেলেছে 14,400 টাকা। বছর শেষে মেশিনটার বাজারে দাম থাকা উচিত 1,29,600 টাকা। আর যেটা ব্ল্যাক কালার, এই পয়েন্টটা কখনো ভাববেও না, দেখবেও না, দিস ইজ নট এ ম্যাটার এট অল। তাহলে 2020 সালের শেষে যে মেশিনটার বাজারে দাম ছিল 1,29,600 টাকা 20 সালের 31শে ডিসেম্বর, ঠিক পরের 1 সেকেন্ড পরেই 2021 সালের 1লা জানুয়ারি ওইটার দাম 1,29,600 টাকা। ওইটা আবার পুরা 21 সাল আমি ব্যবহার করে আবার 10% অবস্থায় হলো, হয়ে আবার দেখো এটার উপর 10% করলে 12,960 টাকা। নূরজাহান এবং রহিমা সুলতানা, বলো দেখি এই টাকাটা কিভাবে বের করলাম 1,16,640 টাকা? পারবে? স্যার 1,29,600 টাকার থেকে ওই এক হয় 12,960 টাকা বিয়োগ করে যা হয়েছে সেটা। একটু খেয়াল করো। হ্যাঁ, আমার বছরের শুরুতে মেশিনটার দাম ছিল 1,29,600 টাকা, আর ওই বছর ব্যবহার করে আমি নষ্ট করে ফেলেছি 12,960। তাহলে এই টাকা আমার বছরের শুরুতে দাম থাকলেও এত টাকা সারা বছরের অবশ্যই হয়ে গেলে বছর শেষে তো বাজারে দাম থাকা উচিত আর 1,16,640। অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করে দিয়েছি, দিয়ে বাজার মূল্য থাকা উচিত 1,16,640 টাকা। বুঝতে পারছো? বাকিরা কি বুঝতে পারছে কিনা সবাই? স্যার জি পারছি। স্যার। ওকে, তাহলে এই টাকা থেকে ওটা বিয়োগ করেছে। তাহলে ক্রমহ্রাসমান যে পদ্ধতি, এটার নামকরণ কেন করা হলো? বিকজ ধীরে ধীরে ক্ষয় হয়েছে কেন। দেখো, ক্রমহ্রাসমান যে পদ্ধতির মূল ভিত্তি হলো ধীরে ধীরে ক্ষয়। . 'ধীরে ধীরে ক্ষয়'
ওকে, তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছো যে ক্রমহ্রাসমানের পদ্ধতি যদি আর এক বছর বলতো তাহলে পরের বছর, মনে করো এই প্রশ্নে 3 বছর বলেছে, বাট আমি তোমাদের শেখানোর জন্য চতুর্থ বছরের অবস্থায় ধার্য করতে চাই। তাহলে যার কাছে প্রশ্ন করি সেই উত্তর করার চেষ্টা করুক একটু, হ্যাঁ? সাদিয়া ইসলাম এবং ফরহাদ, তোমরা বলো দেখি, 2021 সালে শেষে যে মেশিনটার বাজারে দাম আছে 1,16,640 টাকা, 31শে ডিসেম্বর 2022 সালে এই মেশিনটার 1লা জানুয়ারি কত টাকা দাম আছে? 1,00,000 পারবে? স্যার 1,16,640 640 টাকা। এর উপরে কত পার্সেন্টেজ অবস্থায় ধরবো? ওই 10%। গুণ 10 ভাগ 100। 10% অবস্থায় ধরবো মানে দশ গুণ দশ পার্সেন্ট স্যার, ভাগ দশ 100। পার্সেন্ট কত টাকা হবে? এগারো সেটা হাজার 11,664। 11,664। জি স্যার। এবার অন্যরা যারা কথা বলেনি তারা একটু বলুক, মেহজাবিন সুরায়া বলুক, সাথে তাকে হেল্প করো একজন। ঠিক আছে, উম্মে হাবিবা, তোমরা দুইজন মিলে বলো দেখি। তাহলে 22 সালে যে মেশিনটার দাম ছিল 1,16,640, 1লা জানুয়ারি বছর শেষে আচ্ছা এটার বহিঃমূল্য কত টাকা থাকা উচিত? স্যার 1,04,976 টাকা। 1,04,976 টাকা বলছে, কারণ 76 টাকা। 1,16,640 টাকা থেকে 11,664 টাকা বাদ দিয়ে 1,04,986। এটা বলেছো ঠিক আছে নাকি ভুল বলেছে দেখো সে? স্যার স্যার 76। 76 টাকা। 976, হ্যাঁ। তাহলে এভাবে ধীরে ধীরে ক্ষয় হবে, দিস ইজ কল্ড ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা ক্রমহ্রাসমানের পদ্ধতি, ধীরে ধীরে অবস্থায় ধার্য করতে হবে। এবার আসে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই কলামটা সব শেষে করবে, এটার নাম হলো পুঞ্জভূত অবচয়। একের অধিক বছরের অবস্থায় যোগফলকে পুঞ্জভূত অবচয় বলে। যেমন 19 সালে যদি মালিক প্রতিষ্ঠান এসে জানতে চায় অবচয় বাবদ এই পর্যন্ত কত টাকা ধার্য করেছেন, আমরা বলবো 16,000। কিন্তু মালিক 2020 সালের শেষে এসে জানতে চাই, তাহলে 19 সালে ছিল 16,000, 20 সালে আরো 14,400, দুটো যোগ করবো, করে মালিককে বলবো টোটাল 30,400 টাকা। 2021 সালের শেষে যদি মালিক জানতে চায় 3 বছরে মোট কত টাকা অবস্থায় ধার্য করেছেন, তাহলে এই 3 বছরের টাকাটা যোগ হবে। এই যে 3 বছর, 16,000, 14,400, 12,960, যোগ হয়ে 43,360 টাকা। কিন্তু যদি 22 সালের শেষে এসে 4 বছর শেষে এসে অবস্থায় পরিমাণ জানতে চাওয়া হয়, টোটাল কত টাকা ধার্য করে রাখা হয়েছে, 4 বছরেরটাই যোগ করতে হবে, করে এখানে লিখতে কত টাকা হবে? পঞ্চান্ন হাজার 55,024। চব্বিশ 55,024। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট। সো এটা ছিল রিডিউসিং ব্যালেন্স মেথড বা ক্রমহ্রাসমানের পদ্ধতি। আগেই বলেছি এটা 3টে নাম রয়েছে, রিডিউসিং ব্যালেন্স মেথড বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এবার একটু শুনে রাখো, অনেক সময় পরীক্ষায় হঠাৎ করে দেখবে প্রশ্ন করেছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন বাই রিডিউসিং ব্যালেন্স মেথড, কিন্তু ডাবল দ্য স্ট্রেট লাইন রেট। এর বাংলা অর্থ হলো ডাবল দ্য স্ট্রেট লাইন রেট, অর্থাৎ সরলরেখিকের যে অবসর হার ছিল সেটাকে দ্বিগুণ করে রিডিউসিং ব্যালেন্স মেথডে অবস্থায় ধার্য করো, কিন্তু অবসর হারটা হবে ডাবল দ্য স্ট্রেট লাইন রেট, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতির যে শতক অবসর হার সেটাকে দ্বিগুণ করতে বলা হয়েছে। তার মানে এই যে রেট অফ ডেপ্রিসিয়েশন যেটা ক্যালকুলেশন করে 10% হয়েছে, সেটা 20% ধরে অবস্থায় বের করতে হবে, ডাবল দ্য হ্যাঁ স্ট্রেট লাইন রেট। 10 হলে 20% হিসাব করতে হবে আমাদের। এমন অঙ্ক আছে নিঃসন্দেহে পরীক্ষা এসেছে। সেখানে 3টা রিকোয়ারমেন্ট আমাদের ছিল, আমরা শুধু অবশ্যই ক্যালকুলেশন দেখাচ্ছি, আমরা খুব দ্রুত আরেকটি অঙ্ক দেখাই, দেখি পারি কিনা সবাই মিলে। তারপর আমরা কিন্তু আমাদের শিখতে হবে কিভাবে জার্নাল এন্ট্রি করব, কিভাবে খতিয়ানে পোস্টিং করব, মেশিনারি অ্যাকাউন্ট বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট, কিভাবে লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এটি দেখতে হবে আমাদেরকে। আসো আমরা আরো দু একটা নতুন অঙ্ক দেখি পারি কিনা। সম্ভবত বেশিরভাগ অঙ্কই তোমরা করে ফেলেছো। তোমাদের কোন লেকচার শিট দিয়েছে নাকি যেখানে শুধুই অঙ্ক দেওয়া আছে, কোনো সলিউশন করা নেই? এটাই দেখি আমরা 3টে পদ্ধতিতেই করে দেখি পারি কিনা, হ্যাঁ। করা আছে, আমরা 3টে পদ্ধতি দেখাবো, তবে সবার আগে এই অঙ্কটায় আমি স্ট্রেট লাইনে পড়েছে আর সাম অফ দ্য ইয়ার ডিজিট, কিন্তু এবার আমরা নতুন করে এই অঙ্কটাকে করব ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন বাই ফলোইং রিডিউসিং ব্যালেন্স মেথডে অঙ্কটা করতে যাচ্ছি।
আমাদের সবার সহযোগিতায় উইদিন ভেরি শর্ট টাইম। আগে অঙ্কটা পড়ে নি। দেখো, ম্যাক্স কোম্পানি পারচেস মেশিন, একটি মেশিন ক্রয় করেছে এট এ কস্ট অফ টাকা 5 লাখ টাকা মূল্যে জানুয়ারি মাসের 1 তারিখ 2023 সালে, অ্যান্ড স্পেন্ড টাকা 10,000 অ্যাজ এ ফ্রাইট ইনসার্টস, এবং ব্যয় করলো 10,000 টাকা আন্তঃপরিবহন খরচ হিসেবে, অ্যাজ এ ফ্রাইট ইনসার্টস, পরিবহন খরচ হিসেবে 10,000, অ্যান্ড টাকা 20,000 অ্যাজ ইনস্টলেশন চার্জেস, আরো 20,000 খরচ হয়েছে ইনস্টলেশন মানে প্রতিস্থাপন খরচ বা মেশিনটা বসাতে খরচ হয়েছে আরো 20,000। তাহলে টোটাল মেশিনের দাম পড়ে গেল 5,10,000 আর 20,000, 5,30,000 টাকা। এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ দ্য মেশিন, ধরে নেওয়া হলো এই মেশিনটার আয়ুষ্কাল মাত্র 5 বছর, 5 ইয়ার্স, অ্যান্ড সালভেজ ভ্যালু ইজ টাকা 25,000, এবং ভগ্ন অবশেষ মূল্য 25,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইটস লাইফ টাইম। এটা জীবনকাল শেষে যেদিন মেশিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখনও বাজারে বিক্রি করলে 25,000 টাকা দাম পাওয়া যাবে। এখন আমি প্রশ্ন করেছি, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন বাই ফলোইং রিডিউসিং ব্যালেন্স মেথড বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড। 5 বছরের জন্যই ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অবস্থায় ধার্য করে আমাকে দেখাও। আমি করি, তোমরা আমাকে হেল্প করলে হবে, হ্যাঁ? তাহলে পরীক্ষায় সর্বপ্রথম লিখবে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন বাই ফলোইং রিডিউসিং ব্যালেন্স মেথড। আমি একটু কলামটা হেল্প নিয়ে নিচ্ছি। কিভাবে কলামটা তৈরি করতে হবে একটু দেখো। উপরে লিখলাম ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড। এটি করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে আমাদেরকে, দুটো ওয়ার্কিং করতে হবে। পরামর্শ হলো থাকে যে ওয়ার্কিংটা অঙ্ক করার শেষেই তোমরা করে দেখাও সাধারণত, যদিও আমি ওয়ার্কিংটা তোমাদেরকে শুরুতেই করে দিচ্ছি। 1 নম্বর রিকোয়ারমেন্ট, ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অবস্থায় ধার্য করতে হবে কি ক্রয় অবস্থায় মূল্য স্যার। যোগ্য মূল্যের উপরে নাকি ক্রয় মূল্যের উপরে? ক্রয় মূল্য ওয়ার্কিং, হ্যাঁ। স্যার, ক্রয় মূল্য। কস্ট প্রাইস অফ মেশিন কত টাকা হবে বলো? মেশিনের ক্রয় মূল্য কত টাকা ধরবো? স্যার স্যার 5 লাখ। 5,30,000। 5,30,000 কথা সঠিক বলেছে সে। হিস্ট্রিক্যাল কস্ট প্রাইস ধরতে হবে, অর্থাৎ একটি মেশিন ক্রয় করে প্রতিষ্ঠান এনে ব্যবহার উপযোগী করতে যত খরচ হবে তার যোগফলকে ঐতিহাসিক ক্রয় মূল্য বলা হয়। একটু খেয়াল করো, তাহলে মেশিনটার ক্রয় মূল্য কিন্তু 5 লাখ নয়, 5,30,000 টাকা। স্যার এটা কি স্টেট লাইন মেথড করেছেন? নো 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 নো, ডিমিনিশিং ব্যালেন্স মেথড। স্ট্রেট লাইন মেথডে ভগ্নাবশেষ মূল্য 25,000 বাদ দিয়ে নিতে হতো, নিয়ে 5,05,000 টাকার উপর অবস্থায় ধার্য করতাম। এবং সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, ওই দুইটা পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবস্থায় ধার্য করতে হয়। বাট যে পদ্ধতি আমি শেখাচ্ছি ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে, ঐতিহাসিক ক্রয় মূল্যের উপর ভিত্তি করে অবস্থায় ধার্য করতে হয়, অথবা একটি স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যের উপর ভিত্তি করে অবস্থায় ধার্য করতে হয়। 2 নম্বর, অবস্থায় শতকরা হার বের করতে হবে, রেট অফ ডেপ্রিসিয়েশন। বলো একজন দেখি, 5%। রেট অফ ডেপ্রিসিয়েশন কত হবে সাব্বির? স্যার 5 দিয়ে 100 এর ভাগ দিতে হবে। নো 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 নো, 100 ভাগ, স্যার 100 ভাগ সরি, 100 ভাগ ইউজফুল 5। লাইফ। ও, ঠিক বলেছে, একটু উল্টা বলে ফেলছিল, কিন্তু 100 ভাগ 5 কত বছরের অবস্থা এটা গুরুত্বপূর্ণ নয়, বরং 100 ভাগ ইউজফুল লাইফ অফ দ্য মেশিন, মেশিনের কার্যকারী জীবনকাল 5 বছর। কাজে অবস্থার হার বের হয়েছে আমাদের 20%। 20%। তাহলে আমরা আগে হচ্ছে আপনার মেশিনটা বসাতে যে খরচটা হবে আমরা ওইটাকে যোগ দিয়ে তারপরে ওইটাই বসাই দেবো। হ্যাঁ, তোমরা ওটাই বসাবে, অবস্থার হার বের হয়েছে 20%। আমি একটু কলাম করা আছে, এটা হেল্প নিচ্ছি। এই যে দেখো, তোমরা কলাম তৈরি করবে 6টা, প্রশ্নকর্তা 5 বছরের অবস্থায় ধার্য করতে বলছে, মেশিনটা ক্রয় করা হয়েছে 23 সাল। কত সাল আশিক সর্দার? 23 সাল। তাহলে 2023, 24, 25, হ্যাঁ, 26, অ্যান্ড ফাইনালি 2027, 5 বছরের অবস্থায় ধার্য করবে। সাল লিখে নিবে। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবো, তবে বুক ভ্যালুটা ইনার কলামে লিখে নিবে। মেশিনটার ক্রয় মূল্য কত টাকা বলো, 5 লাখ নাকি 5,30,000? স্যার 5,30,000। বুক ভ্যালুটা 30,000। এখানে লিখে নিতে হবে। এবার আমি করে দেখাচ্ছি, দেখো। তাহলে অবস্থায় ধার্য করতে হবে প্রত্যেক প্রত্যেক বছর 20% হিসাবে 5,30,000 টাকা। 2023 সালে মেশিনটা ক্রয় করেছি 5,30,000 টাকা দামে। 20% অবস্থায় ধার্য করলে কত টাকা হয় বলো দেখি, আমাকে একজন হেল্প করো।
তিপ্পান্ন স্যার হাজার 1,06,000। 1,06,000। তাহলে বুক ভ্যালু মানে একটি স্থায়ী সম্পত্তির একটা নির্দিষ্ট সময় শেষে বাজারে যে দাম থাকা উচিত তাকে তাকে বুক ভ্যালু বা বহিমূল্য বলে। জানুয়ারি মাসের 1 তারিখে যে মেশিনটার 5,30,000 টাকা দাম ছিল, 1 বছর ব্যবহার করে নষ্ট করা হয়েছে 1,06,000 টাকা, তাহলে বছর শেষে কত টাকা দাম থাকা উচিত? স্যার 4,24,000। 4,24,000। বাকিরা বুঝতে পারছো এই টাকাটা কিভাবে হচ্ছে? এই জি পাঁচ স্যার। লাখ তিরিশ হাজার থেকে 1,06,000 বাদ দিয়ে নিচ্ছে। জি চার লাখ স্যার। 4,02,2400 টাকা, 4,02,400 টাকা। এবার 2023 সালের 31শে ডিসেম্বর যে টাকা আছে, ঠিক 1 সেকেন্ড পরে 2024 সালের 1লা জানুয়ারি মেশিনটার বাজার মূল্য 4,02,400 টাকা। তার উপরে আবার একইভাবে 20% অবস্থায় ধার্য করব। এই যে 20% কত টাকা হয়? স্যার 84,800। চুরাশি স্যার হাজার এখানে তো আটশো 4,24,000 হবে স্যার উপরে। এখানে ভুল করেছি তাই না? 4,24,000, দুঃখিত। তাহলে 4,24,000 টাকার উপরে 20% কত হয় বলো? 84,000। 84,800 স্যার। 84,800, তো ঠিকই বলেছিল এটা। 84,800। এবার একজন বলো, 2024 সাল শেষে মেশিনটার বাজারে বহিমূল্য কত টাকা থাকা উচিত? বুক ভ্যালু মানে বহিমূল্য বা প্রকৃত মূল্য। বছরের শুরুতে যে মেশিনের দাম ছিল 4,24,000, 1 বছরে অবস্থা হয়ে গেছে 84,800 টাকা, এটা বাদ দিতে হবে। দিলে কত টাকা দাম থাকা উচিত? 3,00,000। স্যার 3,39,200। 3,39,200। 200 টাকা। ঠিক বছর শেষে যে মূল্যটা বছরের শুরুতে আমরা জানি, 2024 সালের 31শে ডিসেম্বর যে বাজার মূল্য, 2025 সালের 1লা জানুয়ারি একই বাজার মূল্য। ঠিক একইভাবে ক্রমহ্রাসমান যে পদ্ধতি, রিডিউসিং ব্যালেন্স মেথড, শব্দের অর্থ হলো ধীরে ধীরে ক্ষয় হবে। হ্যাঁ, সো এটার উপরেও গুণ 20/100 আমরা 20% অবস্থায় ধার্য করে নিচ্ছি। প্রত্যেকটার উপরে একইভাবে 20%-এর উপর অবস্থায় ধার্য করতে হবে। আমি একটু লিখে নিলাম এখানে একবারে। সো 3,39,200 টাকার 20% কত টাকা হয়? 67,840। 67,840 টাকা অবস্থায়। তাহলে 25 সালের শুরুতে যেটা দাম ছিল 3,39,200, 1 বছরে এটাকে অবস্থা হিসেবে ধার্য করলে বছর শেষে বাজারে কি দাম থাকা উচিত? এটা থেকে এটা বিয়োগ করো। তিন দুই লক্ষ লক্ষ উনচল্লিশ একাত্তর হাজার হাজার তিনশো ষাট 2,71,306। 360। 360। স্যার 360। 360। এই 2,71,360 পরের বছরের 1লা জানুয়ারি ওই রেটটা বাজারে আছে। কত টাকা হয় অবশ্যই 20%? 54,272। 54,272। তাহলে বুক ভ্যালু কত টাকা থাকবে বুঝতে পারোনি? এমন কি কেউ আছে নাকি? রহিমা সুলতানা বলো দেখি, ফরহাদা রহিমা সুলতানা, মেহজাবিন সোরায়া, তোমরা যারা চুপচাপ আছো তারা বলো দেখি। তাহলে বহিমূল্য কাকে বলে? একটি নির্দিষ্ট সময়কাল শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম থাকা উচিত তাকে বহিমূল্য বলে। কেমন দাম থাকা উচিত? যেমন আমার এখানে মনে করো এখানে মেশিনটা কেনা আছে 26 সালের শুরুতে, মেশিনের দাম ছিল 2,71,360। ওই বছরে মেশিনটা ব্যবহার করে আমি নষ্ট করেছি 54,272। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে বছর শেষে কত টাকা দাম থাকা উচিত এখানে? একটু বলো দেখি আমাকে একজন। স্যার 2,17,080 টাকা। 2,17,088 টাকা। 2,17,088 টাকা। 2,17,088 টাকা, ওকে। 88 টাকা 88। স্যার। আচ্ছা, তাহলে একবারে বছর শেষে সব শেষে 2027 সালে এটার উপরে 20% করে কত টাকা হয়? 43,417.6। 417। তাহলে কোথাও কি পয়েন্ট 6। ত্রুটি থেকে গেল কিনা আশিক সর্দার? 43,417 টাকা, তাই না? তাহলে বুক ভ্যালু কত টাকা থেকে যাচ্ছে বছর শেষে 2027 সাল শেষে? কত টাকা আছে বলো? এটা থেকে এটা বাদ দিলে কত টাকা এক হবে? লাখ তিয়াত্তর হাজার স্যার 1,73,671 টাকা। 71। 671 টাকা। আচ্ছা, তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা একটু দেখায়, তারপরে এই প্রসঙ্গে আমি একটু কথা বলছি যে আসলে এখানে রেটটা নট অ্যাডজাস্টেড কেন হলো। অঙ্ক তো মিলে যাওয়ার কথা সাধারণত,
এটা হয়েছে বিকজ এই ডিজিটগুলো, যে ডিজিটটা আমি দিয়েছি, সেই ডিজিটগুলো আমি তৈরি করে দিয়েছি। বাট মনে রাখতে হবে, প্রশ্নে এমন একটি প্রশ্ন করতে এমন একটি প্রশ্ন দিবে, যে প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য এখানে যে টাকাটা আছে হিসাব করে দেখার পরে ঠিক প্রশ্নে এই মূল্যটাই এখানে লেখা থাকবে। এখানে যেমন মূল্য লেখা আছে কত টাকা, 25,000। 5 বছর মেশিন কাল শেষ হলেও, আয়ুষ্কাল শেষ হওয়ার পরে মেশিনের বাজার মূল্য থাকা উচিত কত টাকা, 25,000 লেখা আছে না? পঁচিশ সালভেজ হাজার ভ্যালু। জি স্যার। মনে রাখবে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে অঙ্ক করার পর এখানে 25,000 মিলে যাওয়ার কথা ছিল। তাহলে আমারটা মিললো না কেন? বিকজ এই ডিজিটগুলো আমি আমার মনের মতো করে দিয়েছি। আমি যদি ভেবে ক্রিয়েট করে দিতাম, আগে অঙ্কটা করে নিয়ে দিতাম, তাহলে আমি এখানে 1,71,000 ওই 671 টাকা লিখে দিতাম সালভেজ ভ্যালু। তাহলে তোমরা তখন বলতে স্যার অঙ্ক মিলে গেছে। আমি কি বোঝাতে পারছি? কত? 1,73,671 টাকা। ঠিক এমন একটা অঙ্ক তোমাদের দেওয়া হবে। ভগ্নাবশেষ মূল্য যা দেওয়া হবে, মনে রাখতে হবে সব শেষে প্রকৃত মূল্য বা বাজার মূল্য ওই টাকাটাই থেকে যাবে। 2027 সাল শেষে মেশিনটার অবশ্যই যেটি হয়েছে সেটা বাদ দেওয়ার পরেও বাজারে যে মূল্যটা থেকে যাবে সেটা হলো ভগ্নাবশেষ মূল্য। এটার সাথে ওটা মিলে যাওয়ার কথা ছিল, বাট এই অঙ্কটা, ওই যে আমি রেটটা এখন ঠিক করে দিয়েছি। হ্যাঁ, এখানে এই রেটটা বসবে এখানে। আসো এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত অবস্থায় কিভাবে হিসাব করতে হয়। তাহলে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অঙ্ক যে তোমার হয়েছে তা বোঝার টেকনিক হলো, এভাবে বুক ভ্যালু করতে করতে এসে শেষ পর্যন্ত যে বহিমূল্যটা থেকে যাবে ওটা কার সাথে মিলে যাবে বলো? এই সালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষের সাথে মিলে যাবে। So, এমন প্রশ্নই পরীক্ষায় দেওয়া হবে তোমাদের। আমি কি বোঝাতে পারছি সবাইকে? আচ্ছা, এবার পুঞ্জীভূত অবচয়, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন শব্দের অর্থ হলো একের অধিক বছরের অবচয়ের যোগফলকে পুঞ্জীভূত অবচয় বলে। যেমন 2023 সালে এই প্রতিষ্ঠানের অবস্থায় আছে মাত্র মাত্র 1,06,000 টাকা, এখানে লিখে ফেললাম 1,06,000। কিন্তু 24 সালের শেষে এসে 2 বছর শেষে মোট অবস্থায় কত, এই 2 বছর একটা যোগ করতে হবে। কত টাকা হবে? স্যার 1,90,800। 90,800 টাকা। এবার 3 বছর শেষে এই 3 বছরেরটা যোগ করা যেতে পারে, আবার দুইটা তো যোগ করা আছে, এটার সাথে শুধু এটা যোগ করে নিলেও হবে। দুই ভাবে বোঝানো যায়, হয় 3 বছরেরটা একবারে যোগ করে লেখো, অথবা 2 বছরের সাথে আর 1 বছর যোগ করে নিলেই তো 3 বছর বের হয়ে যায়। কত টাকা হবে? স্যার 2,58,640। 640 স্যার টাকা। আর একবার একটু বলবেন? এটা সাদিয়া, একের অধিক জি বছরের স্যার। অবস্থায় যোগফলকে পুঞ্জীভূত অবস্থায় বলে। প্রথম বছর তো আর একের অধিক বছর হয় না, কাজে প্রথম বছর যা অবস্থায় হয়েছে মালিককে আমি সেটাই প্রেজেন্ট করব। পুঞ্জীভূত অবস্থায়টা মাঝে মাঝে মালিক প্রতিষ্ঠানে এসে জানতে চাই অবস্থায় বাবদ কত টাকা ধরে রাখছেন প্রতিষ্ঠানে। তো প্রথম বছর শেষে যদি আসে আমি বলবো 1,06,000 টাকা ধরে আছে। কিন্তু মালিক যদি 24 সালের শেষে আসে তাহলে বলবো 23 সালের 1,06,000 আর 24 সালের 84,800 টাকা, দুটো যোগ করে মালিককে বলবো মোট আছে 1,90,800 টাকা। কিন্তু মালিক যদি 3 বছর শেষে এসে জানতে চায় তাহলে 3 বছর একটা যোগ করব, করে এখানে লিখবো। এই তিনটে যোগ করো, তুমি যদি ভালো বুঝতে না পারো তাহলে এখানে পেয়ে যাবে 2,58,640। আবার যদি 4 বছর শেষে এসে 26 সালের শেষে জানতে চাওয়া হয় তাহলে 4 বছরের একসাথে যোগ করব। কারণ পুঞ্জীভূত অবস্থায় মানে একের অধিক বছরের অবস্থায় যোগফল। কত টাকা হবে আশিক সর্দার? স্যার 3,12,912। 12,912। তারপরে ফাইনালি 5 বছরেরটা একসাথে স্যার 3,56,329। 329। মনে রাখবে এই দুটো যোগফল মিলে সেই 5,30,000